আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও নানা পথে ঘরমুখো মানুষ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, নৌপথে যাত্রীদের প্রচণ্ড চাপ, হিমশিম অবস্থা ফেরিঘাটে। মানুষের ঢাকা ত্যাগে সারা দেশে বাড়তে পারে করোনা সংক্রমণ, আশঙ্কা বিশেষজ্ঞদের। টিকার দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় আতঙ্কিত না হবার পরামর্শ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, সরকার অনুমতি দিলে বিদেশে নেবার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। রাজধানীর মার্কেটগুলোতে জমজমাট, ঈদের বেচা কেনা, জুমাতুল বিদায়, করোনা থেকে মুক্তি ও আল্লাহর রহমত কামনায় বিশেষ দোয়া। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে নানা উপায়ে ঢাকা ছাড়ছে মানুষ। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, মিলছে না লকডাউনের সুফল। ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোর সামনে লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকে মানুষ। উদ্দেশ্য যে কোনো মূল্যে গ্রামের বাড়ি যাওয়া। প্রিয়জনকে করোনায় সংক্রমিত করার ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন তারা। ঈদের একটা খুশিতে বাড়িতে তো যাওয়ার একটা আলাদা একটা চাপ থাকেই, এই জন্য আর কি যাওয়া। আর এই মরিয়াপনার সুযোগে দেদারসে টাকা কামিয়ে নিচ্ছে নানা শ্রেণীর মানুষ। পরিবহন শ্রমিকদের সঙ্গে আঁতাত করে টার্মিনালের সামনেই দাঁড়ায় ছোট বড় মাইক্রোবাস। ধারণ ক্ষমতার চাইতে অতিরিক্ত যাত্রী উঠিয়ে আদায় করা হয় চড়া ভাড়া। রংপুর পর্যন্ত ভাড়া নিচ্ছে 1500 টাকা করে। এখন আমরা কি করব, ছুটি হয়েছে, আমরা যেতে হবে না। রংপুর যাচ্ছে। কখনো কখনো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা যায়, কিন্তু ক্যামেরা দূরে সরে গেলেই আবার সবাই এক হয়ে যায়। এসে দাঁড়ায় যাচ্ছে, হুটহাট যাত্রী নিয়ে দৌড় দিচ্ছে, তো যাত্রী তো নেওয়া নিষেধ, তো সেটা আইনগত ব্যবস্থা নিচ্ছে। নিয়ে যাইতে চেয়েছিলাম 2-1 জন, এই আর কি। চালকরা যেটি বলছেন যে 5000 টাকার মামলা দিলেও প্রতি ট্রিপে 15,000 টাকা করে উঠছে, যার জন্য মামলা দিলেও তাদের কোনো সমস্যা নেই, তারা আবার সামনে যে আবারও যাত্রী উঠাচ্ছেন। শুধু ভাড়ার গাড়ি নয়, বাসেও ভেঙে ভেঙে ঢাকা ছাড়ছেন অনেকে। আর এসব বাসে স্বাস্থ্যবিধির ধার ধারছেন না কেউই। আপনার তো সিট তো একটা করে খালি রাখার কথা, সব সিটই তো যাত্রী নিচ্ছেন। না, এক সিটে করে, এক সিট। টার্মিনালে দূরপাল্লার কাউন্টারগুলো বন্ধ থাকলেও কিছু কিছু পরিবহন শ্রমিক টিকেটের বদলে টোকেন দিয়ে মাইক্রোবাসে যাত্রী বহনের ব্যবস্থা করছেন। আমি বললাম না যে যাত্রী দিচ্ছি, ওই যে গাড়িতে 2-4টা। আসলে আমি গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে, এই কারণে হচ্ছে। কি গাড়ি? হাইস গাড়ি। যাত্রী বহনের অবৈধ তৎপরতা রুখে দিয়ে দূরপাল্লার বাস চালুর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকরা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। ঈদ সামনে রেখে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে দক্ষিণাঞ্চলমুখী যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ। ফেরিতে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। ঈদে বাড়ি ফেরার ঢেউয়ে করোনার ঢেউকে যেন জয় করে চলছে মানুষ। কিসের স্বাস্থ্যবিধি বা দূরত্ব? গাদাগাদি করে ফেরিতে নদী পার হওয়ার প্রতিযোগিতায় ঘরমুখো মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও স্বল্প দূরত্বের বিভিন্ন যানে ভেঙে ভেঙে ফেরিঘাটে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীরা। শুক্রবার ভোর থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বন্ধ স্পিডবোট ও লঞ্চ চলাচল। গাড়ি ছাড়তেছে না ট্রাফিক পুলিশ, শুধু ফেরিতে পাবলিক যাচ্ছে আর ফেরিতে কোনো গাড়ি যাচ্ছে না। ফেরি ছাড়ছে ঠিকই, কিন্তু শুধু মানে লোক নিচে ফেরিয়ে গাড়ি নেয় নাই। এই পর্যন্ত, এই 5টার পরের থেকে এই পর্যন্ত এখানেই আছে। ট্রাক যাচ্ছে, ট্রাক প্রায়োরিটি বেসিসে যাচ্ছে, সাথে সাথে দুইটা ভিআইপি গাড়ি যারা কন্ট্রাক্টের মাধ্যমে যাচ্ছে তারা যাচ্ছে। আর আমরা যারা সাধারণ যাচ্ছি, আমরা এখনো পর্যন্ত কয়টায় পাবো আমরা ফেরি আমরা জানি না। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় 8 শতাধিক যানবাহন। 13টি ফেরিতে যাত্রী ও যানবাহন পার হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এদিকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলুদিয়া ফেরিঘাটেও। গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ভাড়া হলে সর্বোচ্চ 50টা, নিচে হলো 150 টাকা। এইভাবে আসার পথে ডাইরেক্ট আছে 200 টাকা করে। এখন যাব ফরিদপুর হয়ে যাব ঝিনাইদহ হয়ে যাব কালীগঞ্জ।
পাটুরিয়া দৌলদিয়ায় চলাচল করছে 16টি ফেরি। বাংলাভিশন নিউজ ডেস্ক। লকডাউনে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছে মানুষ। এতে করোনা সংক্রমণ গত বছরের মতো সারা দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মানুষ যাতে ঢাকা ছেড়ে না যায় সেজন্য লকডাউন চলা পর্যন্ত জীবিকার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন তারা। করোনার মধ্যেই গত বছর 25 মে উদযাপিত হয় ঈদ উল ফিতর। সে সময় প্রায় 2 মাস ধরে ছুটি ছিল, বন্ধ ছিল সব ধরনের গণপরিবহন। তারপরও রাজধানী ছেড়ে যাওয়ার চাপ ছিল। জনস্রোতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয় মারাত্মকভাবে, সংক্রমণ বাড়তেই থাকে। জুনের মাঝামাঝি থেকে জুলাই পর্যন্ত সংক্রমণ সর্বোচ্চ চূড়া স্পর্শ করে। ওই সময় ঈদযাত্রাকে দায়ী করেছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবছরও গ্রামের উদ্দেশ্যে ছুটছেন মানুষ। লকডাউনে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে বাড়ি ফিরছেন অনেকে। এতে সংক্রমণ বেড়ে যাওয়ার ও তা গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যখন শহর থেকে শহরে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহরে মানুষ যাতায়াতটা বেড়ে যায়, তখন সংক্রমণ এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। সেই আশঙ্কা তো আছে। ওখানে কিছু লোক আক্রান্ত হতে পারে। এরকম সারা দেশে যদি অনেকগুলো ফোকাস তৈরি হয় এবং সেখানে যদি কোনো র্যাপিডলি স্প্রেডিং মিউট্যান্ট থাকে যেটা দ্রুত ছড়ায়, তাহলে হয়তো ওখানে একটা ফোকাস তৈরি হবে, ওখানে কিছু লোক আক্রান্ত হবেন, তারা আবার হয়তো ঢাকায় ফিরে আসবেন বা অন্যখানে যাবেন, সেখানে আবার সংক্রমণটা যাবে। এরকম সারা বাংলাদেশে যদি বেশ কিছু সংক্রমণ চক্র তৈরি হয়, তাহলে কিন্তু আবার একটা ঊর্ধ্বমুখিতা দেখা যাবে। যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তাদের বেশিরভাগই অনানুষ্ঠানিক খাতের কর্মী। ঢাকায় তাদের টিকে থাকা কষ্টকর। বিশেষজ্ঞরা বলছেন, মানুষকে আর্থিক সহায়তা বা অন্য কোনো প্রণোদনা দিয়ে নিজ নিজ অবস্থানে রাখতে হবে। একতরফা নির্দেশ জারি করে কোথাও এটা কার্যকরী হয়। এলাকা ভিত্তিক দায়িত্ব আছে যারা জনপ্রতিনিধি এবং এলাকার যারা সচ্ছল মানুষ, সেখানকার প্রান্তিক মানুষেরা যারা বাধ্য হচ্ছেন গ্রামে যেতে, তারা যেন ঢাকাতেই ঈদ করতে পারেন সেই রকম সামাজিক সহায়তা দেওয়া দরকার। পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে যাতে করে লোকজন ঢাকা থেকে বেশি না বেরোয়। রাজধানীতে মানুষের চলাচল সীমিত করার উপায় বের করার পাশাপাশি করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে সচেতন হবার জোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন 37 জন, আর এটি গত 39 দিনের মধ্যে একদিনে সবচেয়ে কম মৃত্যু। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একদিনে করোনায় সংক্রমিত হয়েছে 1682 জন। শনাক্তের হার 9.89%। সব মিলিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 7,70,842 জন, আর সর্বমোট মৃত্যু 11,833। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 2,178 জন। এই নিয়ে দেশে এ পর্যন্ত 7,04,341 জন করোনামুক্ত হলেন। দেশের টিকার দ্বিতীয় ডোজের অনিশ্চয়তা নিয়ে খুব বেশি আতঙ্কিত না হবার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, 3 থেকে 4 মাসের মধ্যে টিকা নিলেও কার্যকারিতা থাকে। দ্বিতীয় ডোজে ভিন্ন টিকা নিয়েও গবেষণা চলছে। 1 থেকে 1.5 মাসের মধ্যে মিলবে সুখবর। তাদের মতে, পুরো বিশ্বে টিকার প্রাপ্যতা নিয়ে বৈষম্য আবারও প্রমাণ করেছে চিকিৎসা বিজ্ঞানে বিনিয়োগের কোনো বিকল্প নেই। মার্চের শেষ দিকে সেরামের টিকা রপ্তানি বন্ধ হয়ে গেলে অনিশ্চয়তায় পড়ে বাংলাদেশে করোনা টিকা কার্যক্রম। এক পর্যায়ে নিবন্ধনও বন্ধ করে দেয় সরকার। প্রায় 14,40,000 মানুষের দ্বিতীয় ডোজ করোনা টিকার অনিশ্চয়তার বিষয়টি বলছে স্বাস্থ্য অধিদপ্তরও। আমাদের সর্বশেষে যদি আমরা হিসাব করি, প্রায় 14 লক্ষ ভ্যাকসিন আমাদের হাতের কাছে রয়ে গেছে। এর বাইরে কিন্তু আমাদের যদি কোনো ভ্যাকসিন না আসে, একটা সংকটের সৃষ্টি হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইদুর রহমান বলছেন, দেরিতে হলেও বিকল্প একাধিক উৎসের সন্ধানে কাজ শুরু হওয়ায় দ্বিতীয় ডোজ নিয়ে আশঙ্কার কিছু নেই। ভ্যাকসিনটা দ্বিতীয় ডোজ দিয়েছিলাম 8 সপ্তাহে, পৃথিবীতে 12 থেকে 16 সপ্তাহের মধ্যে এটি দেওয়ার অনেক উদাহরণ আছে। একটি ভ্যাকসিন প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজটি অন্য ভ্যাকসিন নেওয়ার সুযোগ এবং তার প্রভাব সম্পর্কে গবেষণা চলছে। এই গবেষণাগুলোর ফল আগামী 1 মাস 1.5 মাসের মধ্যেই চলে আসবে। অতএব দ্বিতীয় ডোজ নিয়ে খুব আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে টিকার প্রাপ্যতা নিয়ে বিশ্বে বৈষম্যের চিত্রটি স্মরণ করিয়ে দিলেন তিনি।
বিশ্বের 3/4 টিকা নেওয়ার সুযোগ পেয়েছেন মাত্র 9টি দেশের নাগরিক, যেখানে বাকি সব দেশ মিলিয়ে পেয়েছে মাত্র 1/4 টিকা। মহাদেশ ভেদে টিকা দেওয়ার হারেও বৈষম্যের চিত্রটা স্পষ্ট। তাই চিকিৎসা বিজ্ঞানে আরও বেশি বিনিয়োগের তাগিদ অধ্যাপক সাইদুর রহমানের। ভ্যাকসিন একটি আসলে কূটনৈতিক অস্ত্র, ভ্যাকসিন একটি রাজনৈতিক অস্ত্র, ভ্যাকসিন একটি মুনাফার হাতিয়ার। অতএব এই তিনটি বিষয় যখন একসাথে যুক্ত থাকে তখন এর যে বিজ্ঞানের ব্যাপার, এর যে ন্যায্যতার বিষয়, এর যে মানবিক কম্পোনেন্ট, এর সবগুলো হারিয়ে যাবে। এবং ঠিক তাই ঘটেছে। বাংলাদেশ সহ পৃথিবীর যে সকল দেশগুলো এইবার এই অন্যায্যতার শিকার হচ্ছে, আমাদের উচিত হবে বিজ্ঞানে মনোযোগী হওয়া, জীবন সবার উপরে। আর জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় উপাদান উৎপাদনের গবেষণার সামর্থ্য থাকা আসলে একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য আসলে অত্যন্ত প্রয়োজনীয়। জীবন না বাঁচলে কোনো উন্নয়নই টেকসই হয় না বলেও মন্তব্য এই বিশেষজ্ঞের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। গত 23 এপ্রিল লকডাউনে ব্যাটারি চালিত রিকশা নিয়ে রাজধানীর প্রধান সড়কে উঠে পড়ায় আটক হন সাইফুল ইসলাম। ক্যামেরার সামনে বলতে থাকেন নিজের অসহায়ত্বের কথা। বাংলা ভিশনে এই সংবাদ প্রচারিত হবার পর আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনেকে। নতুন রিকশা উপহার দিয়ে সাইফুলের পাশে দাঁড়িয়েছেন সিলেটের কয়েকজন। আমার একটা যারা 18 জীবন মুয়াস্ত করছে হাফিজি মাদ্রাসা বন্ধ, বুঝছেন, 1 কেজি চাল নাই ঘরের মাঝে। আজকে শুক্রবার নামাজ পড়ে অনা খাওয়া থাকবো, আমার জীবন লাগতে লাভ কি? আমি মরা ছাড়া কোনো গতি নাই। এটি বাংলা ভিশনে প্রচারিত গত 23 এপ্রিলের ছবি। ব্যাটারি চালিত রিকশা নিয়ে বিজয় সরণিতে ঢুকে পড়ায় সেদিন আটক হয়েছিলেন সাইফুল ইসলাম। ক্যামেরার সামনে এভাবে আহাজারি করে বলতে থাকেন কিশোরগঞ্জে থাকা তার 3 সন্তানের পরিবারের খাবারের কিছুই নেই, তাই তিনি রোজগারের উদ্দেশ্যে ছুটে এসেছেন রাজধানীতে, কিন্তু এসেই পড়েন বিপাকে। বাংলা ভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদটি প্রচার হবার পর দেশ ও বিদেশের অনেকের হৃদয়ে দাগ কাটে সাইফুলের কান্না। তারা সাইফুলের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তার মধ্যে একজন সিলেটের নিজামালদিন। তার পরিবার এবং বন্ধু বান্ধব মিলে সাইফুলের জন্য নতুন একটি রিকশা বানিয়ে ফেলেন। শুক্রবার সেই রিকশা তুলে দেওয়া হয় সাইফুলের হাতে। 1 কেজি চাল নাই এরকম আমরা দেখছি ভিডিওতে। তো এটা দেখার পরে আমরা বিশেষ করে আমার ছোট ভাই নিজামালদিন যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে এই ভাইকে একটু সহযোগিতা করা দরকার। অনেকেই সহযোগিতা করছে। এই সাইফুল ভাইকে আপনাদের মাধ্যমে পাইছি, আমরা এখন চাইতেছি যে ওনাকে যেন এটা আমরা একটু হস্তান্তর করতে পারি। চিন্তামুক্ত হওয়ার কোনো সমস্যা নাই, যাতে কারো কাছে হাত পাততে হইব না, মনে করেন কের কাছে যাইতে হইব না, আমি কাজ করে চলতে পারবো। দিছে আমাদের সংসারটা উঠে গেছে একবারে, আর 100 টাকা জমা দিতে হইব না প্রতিদিন কাউরে। বাচ্চা চালা দিলে লেখাপড়া করাইতে আমার ভালোই আছে। শুধু তাই নয়, সাইফুলকে ঢাকায় যিনি আশ্রয় দিয়েছেন তাদের জন্য 1 মাসের খাবার কিনে দিয়েছে সিলেটের পরিবারটি। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঐতিহাসিক 7 মে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 2007 সালের এই দিনে 111 সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিকিৎসা নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় শুরু করেন আন্দোলন সংগ্রাম। ঐক্যবদ্ধ হয় দেশবাসী, ফলে ভীত সন্ত্রস্ত 111 সরকার 2007 সালের 16 জুলাই একটি সাজানো মামলায় শেখ হাসিনাকে গ্রেফতার করে কারান্তরীণ করে রাখে। 2008 সালের 11 জুন প্যারোলে মুক্তির পর চিকিৎসার জন্য বিদেশ যান এবং 4 ডিসেম্বর স্বদেশে ফেরেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশে আন্দোলন সংগ্রাম তীব্র হয় এবং জাতীয় সংসদ নির্বাচন দিতে বাধ্য হয় তৎকালীন 111 সরকার। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের অনেক উন্নত দেশ যেখানে করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে, সেখানে শেখ হাসিনার সাহসী ও বিচক্ষণ নেতৃত্বে জীবন ও জীবিকার সমন্বয় করে করোনা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। শেখ হাসিনার দেশে ফিরে আসাকে গণতন্ত্র পুনরুদ্ধারের তাৎপর্যপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বিশ্বের অনেক উন্নত দেশ যেখানে করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছিল, সেখানে শেখ হাসিনার সাহসী বিচক্ষণ নেতৃত্বে জীবন ও জীবিকার মাঝে সমন্বয় করে করোনা তিনি কিছুটা নিয়ন্ত্রণে এনেছেন। তার মানবিক নেতৃত্বের কারণে এই করোনা সংকটকালে অসহায়
কর্মহীন খেটে খাওয়া মানুষ বেঁচে থাকার সাহস পাচ্ছে, স্বপ্ন দেখছে নিজেদের ভাগ্য উন্নয়নের। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। সরকারের অনুমতি পেলে বিদেশ যাবার মতো শারীরিক অবস্থা আছে কিনা তা জানাবে মেডিকেল বোর্ড। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। এ সময় তিনি জানান, শুক্রবার এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম জিয়া। গতকালকে ন্যায় আজকেও ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং সবাইকে এই ওনার আশুরোগ মুক্তির জন্য দোয়া কামনা করছি। সরকারের অনুমতির জন্য ওনার পরিবার এবং থেকে দরখাস্ত অধিকার আবেদন করা হয়েছে এবং দল অনুরোধ করেছে। কাজেই এই অবস্থায় ওনার আরও অধিকতর উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়ার হয়, সেই ক্ষেত্রে সরকারের অনুমতি পরবর্তীতেই মেডিকেল বোর্ডই সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত ওনাদেরকে জানাবে। সুস্থতার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার করোনা মহামারীতে অসহায় মানুষ, হকার, শ্রমিকদের জন্য ঈদ সহায়তা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর জাফরুল্লাহ বলেন, যদিও তিনি বিদেশে চিকিৎসার পক্ষপাতী নন, তবুও বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন, মানসিক শক্তি বড় শক্তি, শুধু ওষুধ দিয়ে চিকিৎসা হবে না। বেগম জিয়া কারাগার ছেড়ে নিজ বাসায় অবস্থান করলেও সেটিও একটি কারাগার বলে উল্লেখ করেন তিনি। ছেলে, বউ, নাতি নাতনির কাছে গেলে তিনি মানসিক সুস্থতা বোধ করবেন। তিনি ছাত্র অধিকার পরিষদের গ্রেফতার হওয়া নেতাকর্মীদেরও মুক্তির দাবি জানান। আমি যেটা দেখছি, খালেদা জিয়ার শরীর ভালো না। আজকে লাংসে পানি আসা খারাপ লক্ষণ, যে কোনো কিছু হয়ে যেতে পারে, তাহলে উনার নিজকে ক্ষমা করতে পারবেন না। আজকে যদি এই কারণে রোগের অবনতি হয়, তার মানসিক শক্তি না থাকলে রোগের চিকিৎসা হয় না। উনাকে আগে মুক্তি দেন, জামিনটা না দেওয়া, এখানে আমি মনে করছি আমাদের বিচারপতিরাও কারো দায়িত্ব নেই, কেবল দায়িত্ব এটা তো হতে পারে না। এবারে রিগেল ফার্নিচার ঈদ বাজারের খবর। ছুটির দিন হওয়ায় শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। শিশু, বৃদ্ধ থেকে শুরু করে ঈদ কেনাকাটায় সব বয়সী মানুষ ভিড় করছেন রাজধানীর মার্কেটগুলোতে। পণ্যের নতুনত্ব ও দাম নিয়ে অসন্তোষ ক্রেতারা। তিল ধারণের ঠাঁই নেই মার্কেটগুলোতে। মহামারী করোনাকে উপেক্ষা করে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের সাথে মার্কেটমুখী ক্রেতারা। ছুটির দিন হওয়ায় শুক্রবারকেই বেছে নিয়েছেন কেউ কেউ। বাচ্চাদের জন্য গেঞ্জি দেখতেছি, শার্ট দেখতেছি, হাজবেন্ডের জন্য দেখতেছি। আজকে অফিস ছুটি, এই কারণে আসছি। শুক্রবার তো, আর যেহেতু গাড়ি চলতেছে, জনগণনা পরিবহন চলতেছে, ওই তুলনায় আমাদের সেলটা একটু ভালো। ড্রেসের ডিজাইনটা এত বেশি ভ্যারাইটিস নেই, আর বেসিক্যালি প্রাইসটা অনেক বেশি হাই হচ্ছে রেগুলার প্রাইসের থেকে। কেনাকাটায় পিছিয়ে নেই ছোটরাও। বাবা মায়ের কোলে চড়ে কিংবা আপনজনের হাত ধরেই এক দোকান থেকে অন্য দোকানে ছুটে চলা। বিক্রেতারা বলছেন, লকডাউনের আগেই নতুন পসরা সাজানো হয়েছে দোকানগুলোতে। আমি শুধু একটা স্কার্ট কিনেছি, করোনার জন্য আর কিনতে পারি নাই। আব্বু আম্মুর সাথে শপিং করতে এসেছি। গলার সেট কিনবো, তারপর ড্রেস কিনবো, আর অনেক কিছুই কিনবো। ড্রেস কিনতে আসছি আমাদের 3 বোনের জন্যই। ঈদের আগে শেষ শুক্রবার, তাই বিক্রেতাদের প্রত্যাশাও বেশি। তবে ক্রেতা সমাগম বেশি থাকলেও বিক্রয় নিয়ে সন্তুষ্ট নন তারা। শুক্রবার হিসাবে আসলে এই করোনার প্রকোপের মধ্যে এরকম কোনো কাস্টমারে আসছে না, আর যারা আসছে খুব সিম্পলি দেখে দেখে চলে যাচ্ছে, কেউ কেনাকাটাও করছে না। কালেকশন সব পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে তারপরে লকডাউনটা হয়েছে, তো সেই জন্য আমরা মোটামুটি
একটা ক্ষতির পর্যায়ে চলে গেছি। ঈদের বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে বেচা বিক্রি, আর সামাজিক দূরত্ব মানার কোনো উপায় না থাকায় একই সঙ্গে বাড়ছে করোনা সংক্রমণের ভীতিও। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। করোনা থেকে মুক্তির দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দেশের মসজিদগুলোতে আদায় হলো রমজান মাসের শেষ জুমাতুল বিদার নামাজ শেষে মোনাজাতে করোনা থেকে মুক্তির পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করা হয়। জুমা আরবি শব্দ, বাংলায় অর্থ শুক্রবার, আর বিদা অর্থ শেষ। তাতে জুমাতুল বিদার অর্থ দাঁড়ায় রমজানের শেষ শুক্রবার। মাহে রমজানের শেষ জুমার দিনটি উপলক্ষে মসজিদগুলোতে ঢল নামে মুসল্লিদের। বিশেষ ফজিলতের এই নামাজের অংশ হতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজের অনেক আগে থেকে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। খুতবায় জুমাতুল বিদার গুরুত্ব তুলে ধরেন জাতীয় মসজিদের ইমাম। করোনার কারণে মুসল্লিরা জুমাতুল বিদার নামাজ পড়েছেন সামাজিক দূরত্ব বজায় রেখে। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনার পাশাপাশি করা হয় করোনা মহামারী থেকে মুক্তির দোয়া। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, জুমাতুল বিদা নামাজ আদায় করতে পারছি। দেশের জন্য, দেশের মহামারী থেকে সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখে। হয়তো জীবন আবার পাইতে পারি, আবার নাও পাইতে পারি। যে আলহামদুলিল্লাহ আমরা করোনার মধ্যে নামাজ পড়তে পেরেছি এবং যতটুকু সম্ভব আমরা মাস্ক পরে একটু ফাঁকা হয়ে নামাজটা আদায় করার চেষ্টা করেছি। করোনা মহামারীতে সংকটটা চলছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ যেন আমাদেরকে সকলকে মাফ করে দেয়। কোভিড-19 এটার জন্য আল্লাহ উঠায় নেয়, সকলকে আল্লাহ মাফ করে দেয়। ওর কাছে চাইলাম যে আপনার করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে রক্ষা করুক। অনেক বড় জামাত তো এই লিগে আর কি আসলাম আর কি। কার মোনাজাত কিভাবে কবুল হয় এটা তো বলা যায় না। যেখানে বহু লোক থাকে, এখানে বহুজন, এখানে হয়তো আল্লাহর দুই একজন বান্দা আছে যাদের দোয়া কবুল হয়। জুমাতুল বিদা যেন আর এমন দুর্যোগময় পরিস্থিতিতে আদায় করতে না হয় সেই প্রত্যাশা ছিল মুসল্লিদের। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সহিংসতার সাথে জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মুন্সিগঞ্জ সিরাজদি খানে হেফাজত ইসলামের ডাকা হরতালের দিনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম, কখনো সহিংসতার কথা বলে না। যারা ধর্মের নামে দুষ্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে, তারা মানুষ নয়। এই ধরনের দুষ্কর্ম যারা করে, এই ধরনের নিষ্ঠুরতা যারা করে, এই ধরনের অত্যাচার যারা করে, এই ধরনের নৃশংসতা যারা করে, এরা মানুষ নয়। আমি অবশ্যই ওয়াদা করছি, যারা যারা এখানে জড়িত ছিলেন এই নৃশংসতায়, তাদের সবাই, আপনারা যে মামলা যেগুলো করেছেন কিংবা করেন নাই, আমরা সবাইকে চিহ্নিত করব, সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আনবো। ঈদের আগে শেষ শুক্রবারে কেনাকাটা শেষ করার তাগিদে তুলনামূলক জমেছে রাজধানীর বাজারগুলো। বেশি উত্তাপ মাংসের বাজারে। মুরগির দাম কেজিতে বেড়েছে অন্তত 20 টাকা। মশলার বাজার সরগরম। গত কয়েক সপ্তাহ আলোচনায় থাকা তরমুজের দাম কমতির দিকে। লকডাউনের কারণে দূরপাল্লার বাস চলাচল অনুমতি না থাকায় এবার রাজধানীতে বেশি মানুষের অবস্থান, বাজারেও এর ছাপ। আর ঈদের আগে শেষ কেনাকাটার জন্য শুক্রবারকে বেছে নিয়েছেন অনেকে। তুলনামূলক বেশি চাপ মাংসের বাজারে। আমি 8 কেজি খাসির মাংস নিয়েছি, এটা আমি নিয়েছি আমার ফ্যামিলির সবার সাথে আমি ভাগ করে নিব। ঈদের জন্য শপিং হিসাবে করছি, যেন ঈদের কেনাকাটাগুলো আগে থেকে করে রাখছি, পরে যেন বেশি ভিড় না হয়। ঈদ উপলক্ষে অন্যান্যের মধ্যে একটু বেচা কিনি ভালো আছে, কিন্তু দাম আগের দামই আছে। 4 কেজি কিনেছি, 4 কেজি মনে করেন 5-6 দিন যাবে। বেচা কিনা একটু ভালোই আছে, এই মালের দামটা একটু বাড়তি আছে। বিক্রেতারা বলছেন, সব ধরনের মুরগির দাম বেড়েছে, শঙ্কা রয়েছে আরও বাড়ার। ব্রয়লার আজকে বেচতেছি 155-50 টাকা, আর পাকিস্তানি মুরগি আগে বেচি আপনি মনে করেন 240-250, আজকে বেচতেছি 260। ঈদের বাজার তো মানুষের বাজার করতেছে, তারপর মুরগি শর্ট, এই জন্য দামও একটু বেশি। কেজিতে 20 টাকা বাড়ছে, আগে বেচতাম 240, এখন বর্তমানে 260-70 এভাবে চলতেছে। এদিকে অতিরিক্ত দামের কারণে আলোচনায় থাকা তরমুজের দাম কমেছে। অভিযানের ভয়ে অনেকে পিস হিসেবে বিক্রি করছেন। আগে যে দাম আছে পরিবর্তে মেলা কমছে, আর এখন কাস্টমার পিস হিসাবে নিতেছে। যে মাল 800 টাকা বেচতাম, সেই মাল ধরেন এখন 400 টাকা 300 টাকা বিক্রি হয়। আরো দরেরা কমেছে, আমরা কমে বেচতে আছি। এদিকে মশলার বাজারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। কয়েকদিন তো লকডাউন ছিল, মানুষ এমনিতে বের হয় নাই, এখন কিছু মানুষ বের হইতেছে, কিছু কেনাকাটা হইতেছে আর কি। জিএম হাসান, বাংলাভিশন, ঢাকা।
আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। করোনার ভ্যাকসিন আনার জোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি কথা বলেন। ফেরিতে মানুষের ভিড় করোনা সংক্রমণ বাড়াবে বলে শঙ্কা জানান স্বাস্থ্যমন্ত্রী। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, কুষ্টিয়া সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ভূগর্ভস্থ ও পানীয় জলের সংকট নিরসনে উপরিভাগের জলাধার সংরক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে পদ্মা গঙ্গা ব্যারেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে দুই দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করছেন। শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার মহানগর ট্যাকে গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের সাইট অফিস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে মিরপুর রূপনগর মডেল স্কুল প্রাঙ্গণে ঢাকা উত্তর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে ১,০০০ দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক SM মান্নান কোচি। এর আগে সকালে মিরপুরের দারুস সালামে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে ফুডকোর্ট নির্মাণের প্রতিবাদে গণসংগীত ও মূকাভিনয় আয়োজন করে নোঙর বাংলাদেশ ও গ্রিন প্ল্যানেট নামের দুটি সংগঠন। বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে এ ব্যতিক্রমী প্রতিবাদ অনুষ্ঠানে অভিনয়ের মাধ্যমে শিল্পীরা মানুষের জীবনে গাছ থেকে প্রাপ্ত অক্সিজেনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, উন্নয়নের নামে গাছ কেটে আদালতের রায় অমান্য করছে সংশ্লিষ্টরা। শরীয়তপুরে করোনায় কর্মহীন ৩,০০০ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী এবং শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য পারভিন হক শিকদারের পক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে ভেদুরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে ই ভ্যালি ইফতার বাজারের খবর। ইফতারির আয়োজনে বিরিয়ানি একটি জনপ্রিয় খাবার। বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। ভোজন রসিকদের কাছে পুরনো ঢাকার নাজিরা বাজার একটি পরিচিত নাম। মাংসের নানা আইটেমই এখানকার মূল আকর্ষণ, আর এসব খাবারের টানে বছর জুড়েই মানুষের সমাগম। রমজানে ইফতার আয়োজনেও পিছিয়ে নেই নাজিরা বাজার। এখানে অনেক খাবারই আছে যা রাজধানীর অন্য কোথাও পাওয়া যায় না। চিকেন ভেজিটেবল চাপ আর চিকেন গ্রিল, আর এদিকে ইফতারের আইটেম আছে, আর তারপরে শাহি আইটেম আছে, এগুলোই চলে। মুরগি ভাজা, তারপর টিকা চপ, চিকেন ফ্রাই, তারপর আপনি আছে বেগুনি, পেঁয়াজ, এটি ভালো লাগে। নাজিরা বাজার বিখ্যাত বিরিয়ানির জন্য, বিশেষ করে ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি মানুষের পছন্দের তালিকায় এখনো শীর্ষে। দূর দূরান্ত থেকে এসে লম্বা লাইনে দাঁড়িয়েও ক্লান্তি নেই বিরিয়ানি প্রেমীদের। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এই মাত্র আসলাম। আমি আসছি উত্তরা থেকে। আপনি কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে বিরিয়ানি নিতে আসছেন? জি অবশ্যই, ছোটকাল থেকে তো খাইতেছি আমরা, খাইতে মজা পাই, জন্য খাই আর কি। আমাদের সেই আগে থেকে আমরা সরিষার তেলে রান্না শুরু করে রাখছি। আমরা এখন পর্যন্ত আমরা সরিষার তেলে আমাদের হাজি বিরিয়ানিটা আছে, আর মূলত খাসির এটা। বেচা কেনার দিক দিয়ে আরেকটি সুপ্রতিষ্ঠিত নাম হানিফ বিরিয়ানি। এখানেও ক্রেতাদের লাইন। ভাজা পোড়া খেয়ে মানে আর ভালো লাগে না, তখন একটু বিরিয়ানির জন্য সবাই পছন্দ করে। তো 50-60 হাজার টাকা বিক্রি হয়, 1,80,000 টাকা বিক্রি হয়। এদিকে তেহারির জন্য নীলক্ষেত বেশ জনপ্রিয়। তবে মহামারীর কারণে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বেচাকেনা স্বাভাবিকের চেয়ে অনেক কম। এসেছি আজিমপুর থেকে, অফিস শেষে ইফতার কেনার জন্য রয়্যালের তেহারিটা পছন্দ, এই জন্য। মান ভালো, সবকিছু ভালো, এই কারণে আসলে এইখানকার তেহারি আসলে মানুষ নিতে আসে বেশি। আপনার নীলক্ষেত এমনি তেহারির জন্য বিখ্যাত, তাই মানুষ দূর থেকে আসে, আইসা 10-20 এরকম সবসময় কন্টিনিউ চলে। কিন্তু এবার লকডাউনের জন্য খুবই ব্যবসা বাণিজ্য খুবই পরিস্থিতি খারাপ। মহামারীকে পরাজিত করে মানুষের জীবন আবারও স্বাভাবিকতায় ফিরে আসুক, এটাই প্রত্যাশা সবার। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও নানা পথে ঘরমুখো মানুষ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, নৌপথে যাত্রীদের প্রচণ্ড চাপ, হিমশিম অবস্থা ফেরিঘাটে।
মানুষের ঢাকা ত্যাগে সারা দেশে বাড়তে পারে করোনা সংক্রমণ, আশঙ্কা বিশেষজ্ঞদের। টিকার দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় আতঙ্কিত না হবার পরামর্শ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, সরকার অনুমতি দিলে বিদেশে নেবার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। রাজধানীর মার্কেটগুলোতে জমজমাট ঈদের বেচাকেনা, জুমাতুল বিদায়ের করোনা থেকে মুক্তি ও আল্লাহর রহমত কামনায় বিশেষ দোয়া। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।